This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে দিলীপের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের হুমায়ুন। শুভেন্দু চক্রান্ত করে দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে দিয়েছেন। নেতা কে বড় কে ছোট তা আচরণে প্রমাণিত হয়, মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আরে নেতা কে বড় আর কে ছোট তার আচরণে প্রমাণিত হয়। দিলীপ ঘোষ 2015 সালের আগে রাজ্যের দিলীপ ঘোষ যে একটা উল্লেখযোগ্য নেতৃত্বর ভূমিকা করবে এটা কেউই জানতো না, আমরা কেউ জানতাম না। হঠাৎ করে 2015 সালে ওনাকে ভারতীয় জনতা পার্টি সামনে আনলো, রাজ্যের সভাপতি করলো। 16তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি 10 বারের এমএলএ, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের না। তাহলে সেই ব্যক্তি যখন সেখানে জিতলো, তারপরে আবার সেখানে ভারতীয় জনতা পার্টি তাকে এমপিতে টিকিট দিল 19-এও সে সেখানে জিতে গেল 3 বছরের মাথায়। তারপরে এমপি হয়ে গেল। তারপরে 2024 এসে তার এক্সিস্টিং জিতা সিটে তাকে এই শুভেন্দুরা চক্রান্ত করে বিজেপির নেতৃত্বকে বলে তাকে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। তাহলে সেই ব্যক্তি বড় না ছোট সেটা তো এইভাবে মূল্যায়ন করা যাবে না। আর শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে। এইভাবে 2016-তে আমাকে চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি। কেউ আমার প্রশংসাও করতে পারে, আমার নিন্দাও করতে পারে। ওনার অবজারভেশন উনি বলেছেন, আমি সে ব্যাপারে কিছু বলবো না। কি পরিপ্রেক্ষিতে বলেছেন, কেন বলেছেন জানি না। তবে হুমায়ুন কবিরও আমাদের পার্টিতে একসঙ্গে এসছেন আমার হাত ধরে, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, শত্রুতা নেই। হ্যাঁ, তো মত পার্থক্য আছে। উনি কিছু বললে যদি ঠিক নয় আমি তার প্রতিবাদ করবো, করে উনি আমার মধ্যে যদি ভালো দেখেন বলতে পারেন, বা আমার পার্টির মধ্যে কি চলছে সেটা উনি বলেন, আর সেটা ঠিক কি ভুল সেটা উনার ইচ্ছা মতো উনি বলেছেন। এ ব্যাপারে আমার খুব একটা কিছু বলার নেই। তবে এটা ঠিক, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তরোয়াল গদার পর এবার দা হাতে দিলীপ। কাটোয়ার অগ্রদীপ মেলা থেকে দা কিনলেন দিলীপ ঘোষ, বললেন এক দাতেই সব কাজ হয়ে যাবে। ছবিটা দেখুন। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দা হাতে দিলীপ ঘোষ, কিন্তু এটাই তো প্রথমবার নয়। চলুন আরো ছবিগুলো বরং ফিরে দেখা যাক। এর আগের ছবি, কখনো লাঠি হাতে, কখনো গদা হাতে, তো কখনো দা হাতে দিলীপ ঘোষ। ভেজাল সার ইস্যুতে কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কিষাণ মোর্চার। ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের দপ্তরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান কিষাণ মোর্চার সদস্যরা। মোতায়েন ছিল বিশাল পুলিশ। ভেজাল সারের খবর প্রথম দেখায় TV9 বাংলায়। আরেকবার জানিয়ে রাখি, ভেজাল সার ইস্যুতে কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বিজেপির কিষাণ মোর্চার। ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের দপ্তরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান কিষাণ মোর্চার সদস্যরা। মোতায়েন ছিল বিশাল পুলিশ। ভেজাল সারের খবর প্রথম আমরাই আপনাদের সামনে রাখি। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে এক এক রকম দুর্নীতির সামনে দেখেছি, কিন্তু তা বলে সারেও ভেজাল, সেই খবর TV9 বাংলা আপনাদের সামনে আনে। আর আজকে যে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির কিষাণ মোর্চার বিক্ষোভ, কৃষি দপ্তর ঘেরাও অভিযান তাদের। এই ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের। যে ছবি আপনারা দেখছেন, দপ্তরের একেবারে গেটের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছেন কিষাণ মোর্চার সদস্যরা। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন ছিল, পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তার জন্য পুলিশ মোতায়েন ছিল। কিন্তু একই সঙ্গে বিজেপির কিষাণ মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা গেটের সামনেই বসে একেবারে কৃষি দপ্তর ঘেরাও করে তারা। হলুদ হয়ে গেছে, হলুদ ধানগুলো, ধান হলুদ হয়ে গেছে, সার কোনো কাজে দেয়নি না। মনে হয় তো ভালো হবে না, হলেও 1/2% হবে, 1/2% হবে না। এই সারটা ভেজাল আসলো কি করে আমরা তো জানি না। যে হিসাবে আমাকে দোকান থেকে কিনে আসতে, আমরা তো জানি তো সার, সার জলে দিলে কি ভাটিয়ে ওঠে না জলের নিচে থাকে।
এখন আপনারা কি চাইছি যে এটা তো তদন্ত করতে হবে। তবে আমার মনে হয় না সেই সঠিক তদন্তটা এরা বের করে নিয়ে আসবে। যখনই দেখবে সারটা ভেজাল রয়েছে তখনই তৃণমূলের নেতা, তৃণমূলের যারা বড় তাবর রাঘব বোয়াল রয়েছে, যারা সারের থেকে মাল তোলে, সারের ডিলারের কাছে কাটমানি খায়, তাদেরকে চাপে এই রিপোর্টকেও তারা ধামাচাপা দেবে। আমরা সেই ছবিটা আপনাদের সামনে আরো একবার রাখছি। বিজেপি কিষাণ মোর্চার তরফ থেকে কৃষি দপ্তরের একেবারে গেটে তারা বসে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রচুর পুলিশও সেখানে মোতায়েন ছিলেন, পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সে কারণে। ভেজাল সারের প্রতিবাদে বিজেপি কিষাণ মোর্চার প্রতিবাদ। জেলায় জেলায় ভেজাল সারের খবর প্রথম টিভি9 বাংলা আপনাদেরকে দেখায়। কৃষকদের সমস্যার কথা আমরাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, দেখুন আরো একবার। প্রতিরক্ষা ও খাদ্য সুরক্ষাকে এক সূত্রে বেঁধেছিলেন ইতিহাসে উপেক্ষিত লাল বাহাদুর শাস্ত্রী। সবুজ বিপ্লবের স্বপ্ন যিনি দেখেছিলেন, তিনি কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন 2025-এ আরও একটি স্লোগানের প্রয়োজন হবে বাংলায়, জয় বেঈমান। এই সরকার যতদিন বিতাড়িত না হচ্ছে ততদিন আয়ের প্রত্যেক দিন সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাড়াতে এই ধরনের ভেজালের রমরমা ব্যবসা চলতে থাকবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর 2টি গুদামকে সিল করে দিয়েছে। সেগুলিতে জাল সার মজুদ রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। টিভি9 বাংলার প্রতিনিধি জানতে পেরেছেন, প্রমাণ লোপাট করতে 2টি গুদামের সার পুড়িয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, চাঁচল, শামসি, রতুয়া সহ বিভিন্ন জায়গায় চলছে জাল সারের চক্র। এই সার জলে মেশে না, ভাসে। আর সার ব্যবহার করে চাষি দেনায় ডোবে, কারণ ফলন হয় না। দোকানদার সব ডুপ্লিকেট সার দিচ্ছে, আর আমরা মূর্খ মানুষ, আমরা কিছুই জানছি না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। যেটা দিচ্ছে ওইটা আমরা ব্যবহার করছি, আর ব্যবহার করার পর এইরকম। এই ভেজাল সারের জন্য কি মার খাচ্ছে ধান চাষ? হ্যাঁ, অনেক মার খাচ্ছে। ভেজাল সারের জন্য অনেকটা ক্ষতি। 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। যদি সরকার সাফি লেজার যেটা হয় ওটা যদি সরকার থেকে দিত, তাহলে দোকান থেকে তো আর গৃহস্থকে কিনতে হতো না। দেখুন, এটা পলিসি ম্যাটার্স, এগুলো তো আমাদের হায়ার অথরিটির উপর ডিপেন্ড করবে বা স্টেটসের উপর ডিপেন্ড করবে। এই ব্যাপারে আমি কোনো এবং আশা রাখছি আমাদের জেলার যে কৃষি আধিকারিক আছেন এবং কৃষি কর্মাধ্যক্ষ অবশ্যই ব্যাপারটাকে ওনারা দেখবে, এবং সর্বোপরি আমাদের জেলা শাসক আছেন, উনি ম্যাটারটা দেখবে। বাঁকুড়ার চাষিদেরও সার নিয়ে সন্দেহ রয়েছে। আগে 3 কিলো সার দিয়ে যে ফলন হতো, এখন তার জন্য 20 কিলো সার জমিতে দিতে হচ্ছে। শুধু রাসায়নিক সার নয়, কীটনাশক বীজেও জালিয়াতির আশঙ্কায় ভুগছেন বাঁকুড়ার ধান, আলু ও সবজি চাষিরা। কীটনাশকও তো এই তো এখন যা ওষুধ, এই যে বেগুন গাছে যে ওষুধ দিচ্ছি, কোনো রকমই তো পোকা যাবে নি, আর যা হয়নি বললি এখানে ওই ওষুধে ইয়া হবে কি, এখন এই ওষুধ দাও, এই ওষুধ দাও। ওষুধের দাম তো নানা রকম চাপা। আগে তো যখন নাইট্রোজেন যখন এলো ভারতবর্ষে, তখন তো একরে 3 কেজি করে দিয়েই কাজ হয়ে গেছে। কিন্তু এখন বিঘায় 20 কেজি 25 কেজি ধান জমিতে দিয়েও তো সেটা হচ্ছে না, কাজ সেই ধরনের কাজ পাচ্ছি না। আরামবাগের আলু চাষিদের একই বিড়ম্বনা। বীজ থেকে ফলন হচ্ছে না, সার থেকে ফলন বাড়ছে না, কীটনাশকে জোর নেই। কিন্তু এই জমিতেই মরতে হবে, জমি ছাড়া গতি নেই। চাষি চাষ করতেই হবে, চাষ করে মরতে হবে। দিন পার, এখনো শুরুই করা গেল না জঞ্জালের পাহাড় ছড়ানোর কাজ। বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠক। পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে হাজির হাওড়া পুরসভার কমিশনার, পুর প্রশাসক, হাওড়ার পুলিশ কমিশনার। কথা বলবো আমাদের রিপোর্টার সায়ন্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সায়ন্ত, সরাসরি যে প্রশ্ন, সমাধান কি বেরোবে এই বৈঠকের পর? দেখো, বৈঠক শেষ হয়েছে এবং বৈঠকে যেটা উঠে আসছে, যেটা সূত্রের খবর, যে এই বৈঠকের মধ্যে থেকে হাওড়া পুরসভা এলাকায় দ্রুত কম্প্যাক্টার কেনার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। 14 দিনের মধ্যে টেন্ডার কমপ্লিট করে কম্প্যাক্টার কিনতে হবে। এছাড়াও যিনি নির্দেশ দিয়েছেন যে নিকাশির অবস্থা ভয়াবহ হয়ে রয়েছে, তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করতে হবে, তার জন্য হাওড়া পুরসভাকে যাবতীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যেগুলো নির্দেশ দেওয়া হয়েছে, যেসব এলাকায় ধস নেমেছে সেখানে
পাইলিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই কারণে ধস কবলিত এলাকা অর্থাৎ যেখানে যেখানে বাড়ি ভেঙে পড়েছে সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যেতে হবে। কোথায় সরাতে হবে সেটাও রাজ্যের পৌরমন্ত্রী স্থির করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে ভ্রাম্যমান যে কেবিন হয় সেই কেবিন কিনতে হবে, যদি জায়গা কম পড়ে তাহলে লাগোয়া স্কুলগুলোতে ব্যবস্থা করে দিতে হবে যারা যে বিপর্যস্ত মানুষগুলোকে তাদের সেখানে স্থানান্তর করার জন্য। তারা যাতে কোনোভাবে ভুল না বোঝেন তার জন্য পুরো প্রশাসককে যাবতীয় দায় দায়িত্ব পালন করতে হবে বলেন তিনি নির্দেশ দিয়েছেন। এই সময় সবথেকে যেটা সবথেকে প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরিষেবা। পুরো হাওড়া পুরসভা যারা প্রশাসক মণ্ডলী যারা সদস্য রয়েছে এবং পুরো প্রশাসক রয়েছেন তাদেরকে বেলগাছিয়া এলাকায় দিনভর পড়ে থাকতে এবং 100% পরিষেবা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন পৌরমন্ত্রী। তবে যেটা সূত্রের খবর এদিনের বৈঠক থেকে তিনি রীতিমতো ক্ষুব্ধ হন কেএমডি এর ইঞ্জিনিয়ারদের ওপরে, কারণ কেএমডি এর ইঞ্জিনিয়াররা তাকে সঠিকভাবে গাইড বা রিপোর্ট দেননি, এমনই সূত্রের খবর। তিনি রীতিমতো এই বৈঠকে উপস্থিত ইঞ্জিনিয়ারদের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন কেন তাকে জানানো হয়নি, কেন তাকে সঠিক ফাইল কাকে পাঠানো হয়নি, ঠিকমতো আলোচনা করা প্রয়োজন ছিল সেই আলোচনা কেন করা হয়নি, তার দরজা সবার জন্য খোলা থাকে, তাহলে কেন সেখানে গিয়ে তাকে ফাইল পেশ করা হয়নি, কাকে নিয়ে কাজ করতে হবে সেটা কেন জানানো হয়নি। অর্থাৎ একাধিক বিষয়ে তিনি অসঙ্গতি খুঁজে পেয়েছেন এবং সেইগুলো তাকে ঠিকমতো জানানো হয়নি বলে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। মানে এটা গাফিলতি যে ছিল সেটা এখন বোঝা যাচ্ছে, মানে এখন পরিষ্কার হচ্ছে বিষয়টা আর কি। নজর রাখো, ধন্যবাদ। কিন্তু এই বৈঠক শুরু হওয়ার আগে ফিরহাদ হাকিম কি বলেছিলেন শোনাবো আপনাদের। মানুষ যদি মিক্স বেস দেয়, আমার কেন আমার পিতৃদেবেরও ক্ষমতা নেই স্বর্গের থেকে আসার পরে যে কিছু করে। যদি সেগ্রিগেটেড বেস প্রত্যেক বাড়ির থেকে দেয় যে হ্যাঁ আমরা ওয়েট বেসটা আলাদা দেবো আর ড্রাই বেসটা আলাদা দেবো, তাহলে ড্রাই বেসটা প্রসেস করে ফার্টিলাইজার কিংবা সিএনজি গ্যাস করা যেতে পারে, আমরা প্রকৃত পরিকল্পনা নিয়েছি। আর ওয়েট বেস ড্রাই বেসটা আমরা R&D করে সেগুলোকে পাওয়ার প্লান্ট বা সিমেন্ট প্লান্টে পাঠাবো, এই পরিকল্পনা চলছে। হাওড়ার বেলগাছিয়ায় ধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে পুলিশের বৈঠক নিষ্ফলা। এলাকা ছাড়তে নারাজ ধসে ক্ষতিগ্রস্তদের অধিকাংশ। ভিটে মাটি ফিরে পাবো আশ্বাস দিতে পারেনি প্রশাসন। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে দাবি ক্ষতিগ্রস্তদের একাংশের। এই বৈঠকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের বাদানুবাদ। এই যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য স্থানীয় একটি স্কুলে ব্যবস্থা করা হয়েছে এবং এই যে ভেঙে যাওয়া বাড়ি বা ফাটল ধরা বাড়িগুলি সেই বাড়িগুলিকে ফাঁকা করে সেই জায়গা ভেঙে মাটির পরীক্ষা হবে এবং পরবর্তীকালে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের যে বর্জ্য পদার্থ সেগুলিকে সরিয়ে এবং পরবর্তীকালে সেই জায়গা থাকার যোগ্য হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এইসব মানুষজন তারা কিন্তু দাবি করছেন যে তাদেরকে একবার যদি পুনর্বাসনের নামে তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়, পরবর্তীকালে তারা যে পুনর্বাসনে সেই জায়গা ফিরে পাবেন সেই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন এই ক্ষতিগ্রস্ত মানুষেরা। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে টিকিয়াপাড়াতেও বিগত দিনে এরকম একটা চিত্র দেখা গেছিল, পরবর্তীকালে তারা পুনর্বাসন পাননি। এক্ষেত্রেও যদি এই রকম ঘটনা ঘটে তবে এই শতাধিক পরিবার তারা পথে বসবেন, মাথার ওপর ছাদ হারাবেন ভিটে মাটি। অথই জলে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একাধিক পরিবার। প্রশাসনিক যে বৈঠক সে বৈঠকের নির্যাসেও কিন্তু সমাধান সূত্র এখনও পর্যন্ত পাওয়া গেল না। হাওড়া থেকে ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। আপনাদেরকে বাইরে রাখার ব্যবস্থা করেছি, কিন্তু এটা মিডিয়াওয়ালাদের সামনে বলেনি, আমরা এই কথা বিশ্বাস করি না। কি সাবুতি আছে যে আমাদের বাড়ি বানিয়ে দেবে? যদি আমাদেরকে সরিয়ে দিয়ে ওরা ভেঙে দেয়, ওখানে স্কুল দিয়ে সরিয়ে দিলে আমরা কোথায় যাব? আমরা যাব না, কেউ না খুশি নেই। মিটিংয়ে এই বলা গেছে যে যত ঘরবাড়ি ভেঙেছে সেইগুলো কিছুদিন বাইরে রেখে ওনারা বলছে ভালো করে টেস্ট করবে, তারপরে গিয়ে বানিয়ে ওদেরকে ঘর দেওয়া হবে। আমরা তো সেইটাই চাইছি, কিন্তু ভয়ও তো লাগছে। ভয় লাগছে যদি এখন দূরে সরিয়ে দেয়, যদি না দেয় মনেটা একটু চিন্তা থাকবে, সেই জন্য আমাদের একটু ভয় আছে। স্যারকে বলেছেন যে বানিয়ে দেবো, আমি বানিয়ে দেবো, আপনারা আপনাদের ভরসা করুন। গ্যারান্টি কি আছে কি আমাদেরকে বানিয়ে দেবে? আমাদেরকে ওইদিকে বলতে থাকতে, এইদিকে বলবে তোরা চলে যা, আমরা কোথায় গ্যারান্টি আছে কি আমরা যাবো তো আমাদেরকে ঘর বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবে কি দেবে না, আমি চলে যাব বাল বাচ্চা নিয়ে, বাদ বাকি ফের ঢুকতে দেবে না তো আমি কি করে থাকবো? আমরা ভয় পাচ্ছি,
যদি বাই চান্স আমাদেরকে এইসব মিথ্যে কথা বলে যদি এইভাবে রাখা হয়, পরে যদি ঘর বাড়ি না পাই, তাহলে আমরা সব বেসাহারা হয়ে যাবো, বেঘর হয়ে যাবো। পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা শুনবো। বিরোধীরা তারা কি বলছেন, আসুন শোনা যাক। আলোচনা বলতে এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের সাথে আমরা এখানে মানে প্রশাসনের তরফ থেকে যা ভাবছি, আমাদের এখানে সিভিল সাইড থেকে এডিএম এলআর ছিলেন, এসডিও সদর ছিলেন, যে ডিএমডিসিরা সব তত্ত্বাবধানে আছে তারা ছিলেন, আর পুলিশের তরফ থেকে আমরা ছিলাম। এটা কিছু নয়, মানে বেসিক্যালি যাতে প্রশাসন আর যারা এখানে আছেন তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না থাকে, প্রশাসনের তরফ থেকে যা যা ভাবা হচ্ছে, যা যা করা হচ্ছে, সেগুলো যাতে এনাদের মধ্যে ভালো করে পাস অন করা যায় সেই জন্য। প্রতিশ্রুতি দিতে তো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি হচ্ছে চিপসের প্যাকেটের মতো, প্যাকেটটা বড়, ভেতরে জিনিস কম। ফলে এখন ওরা এই প্রতিশ্রুতি দিচ্ছে, দুদিন পরে সেই প্রতিশ্রুতির কয় অংশ পূর্ণ হবে সেটা সেই এলাকার মানুষই বুঝতে পারবে। এই সমস্যাগুলো সমাধান করা দিয়ে ইচ্ছা নয়, খেলা মেলা করবে, হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যদি আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমরা স্টাডি করি, এই বর্জ্য পদার্থগুলোকেও কিন্তু আবার এটাকে রিসাইকেল করতে পারলে, এটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে আমাদের সম্পদ বাড়বে। দুর্ভাগ্যের বিষয়, ঠিকঠাকভাবে ইউজ না করার ফলে, কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যায় জর্জরিত হচ্ছে। 3 দিন টাইম দিচ্ছে, আমার মনে হয় 3 দিনের মধ্যে সমাধান করতে পারবে না।